নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প দেশদ্রোহী। লেখক রবীন্দ্রনাথ মৈত্র। গল্প পাঠে আমি অনিন্দিতা। অমরেশ সসম্মানে বিএ পাশ করিয়া গভর্নমেন্ট স্কুলে মাস্টারি জুটাইয়া লইয়াছিল। সমস্ত রাত্রি জাগিয়া এমএ পরীক্ষার বই পড়া ও সন্ধ্যায় স্কুলের ছেলেদের সঙ্গে খেলা করা ছাড়া তাহার আর কোনো কাজ ছিল না। স্বদেশপ্রেমের বন্যায় তখন শহরের সরকারি স্কুল কলেজগুলি টলমল করিতেছিল। একদিন খ্যাতনামা ব্যারিস্টার মিস্টার দত্তকে ভগীরথ করিয়া এই বন্যা সহসা দশঘরা গ্রামে প্রবেশ করিল। মিস্টার দত্তের নাম আমরা পূর্বেই শুনিয়াছিলাম। সংবাদপত্রে তাহার অসাধারণ ত্যাগের কাহিনী অমরেশ প্রায় প্রত্যহই পড়িত। তাহার ত্যাগ ও চরিত্র অমরেশকে তাহার অনুরাগী করিয়াছিল। মিস্টার দত্তের আগমনের বার্তা তাহাকে চঞ্চল করিয়া তুলিল। সাহাবাবুদের বাগানবাড়িতে মিস্টার দত্ত বিশ্রাম করিতেছেন। সম্মুখের প্রশস্ত প্রাঙ্গণে অগণ্য নরমুণ্ড। তাহাদের মধ্যে গান্ধী টুপি মাথায় হলুদ রঙের ব্যাজ পরিয়া স্বেচ্ছাসেবকের দল শান্তি রক্ষা করিতেছিল। অমরেশ পাশ কাটাইয়া যেখানে মিস্টার দত্ত অনুরাগীগণ পরিবৃত্ত হইয়া স্থানীয় ব্যক্তিবর্গের সহিত পরামর্শ করিতেছিলেন, সেই ঘরে প্রবেশ করিয়া নমস্কার করিয়া দাঁড়াইল। একজন কহিয়া উঠিল, এই যে অমরেশ বাবু, নিজেই এসেছেন। অমরেশ সে কথায় কান দিল না। সে মিস্টার দত্তকে দেখিতে লাগিল। ত্যাগী কর্মবীরের এই তো যোগ্য বেশ, খদ্দরের সংক্ষিপ্ত পরিধান আর একখানি মোটা চাদর, অবিন্যস্ত সুদীর্ঘ কেশরাশি। মিস্টার দত্ত অমরেশের প্রশংসামান দৃষ্টি লক্ষ্য করিয়া কহিলেন, বসুন, আপনার কথাই বলছিলাম, আপনাকে আমাদের চাই। অমরেশ আসন লইয়া কহিল, আমি কি কাজে লাগতে পারি? সমস্ত কাজে। আপনাকে আমি গুরুতর কাজের ভার দেব। আজ আপনারা যদি না আসেন, তবে এই হতভাগ্য অন্ধ দেশবাসীকে কে দৃষ্টি দেবে? এই অত্যাচার জর্জর বুভুক্ষু জীবন্ত মৃত মানুষগুলোর মধ্যে নবজীবন সঞ্চারের জন্য দেশমাতা আপনাদের ডাকছেন। আপনারা সাড়া দেবেন না? তাহার পর জালিয়ানওয়ালাবাগের কাহিনী হইতে আরম্ভ করিয়া উড়িষ্যার দুর্ভিক্ষ পর্যন্ত দেশের যাবতীয় ঘটনা মিস্টার দত্তের ভাষায় এমন করুণ হইয়া ফুটিয়া উঠিতে লাগিল যে অমরেশ অশ্রু ত্যাগ না করিয়া থাকিতে পারিল না। মিস্টার দত্তের কথা শেষ হইলে সে উঠিয়া দাঁড়াইয়া আবেগ গদগদ স্বরে কহিল, আমি সম্পূর্ণভাবে আজ আমাকে আপনার হাতে সমর্পণ করলাম। দেশের কল্যাণের জন্য আমার দ্বারা যা সম্ভব হতে পারে আপনি মনে করেন, আমি তা করব। আপনি শুধু আদেশ দেবেন। মিস্টার দত্ত কহিলেন, আমি তোমাকে দেশমাতৃকার নামে গ্রহণ করলাম। একটা কথা আমি তোমাকে এখানেই জানাচ্ছি, তোমার অন্ন বস্ত্রের কষ্ট হবে না। তবে আমার দেশ দরিদ্র, তোমার উপযুক্ত মূল্যে সে কিনতে পারবে না। তবে যতদূর সম্ভব হয়। অমরেশ বাধা দিয়া কহিল, আমার চিন্তা আমি করিনে। ঘরে মা আছেন, তার প্রয়োজন অল্প। তিনি যেন আমার জন্য কষ্ট না পান দেখবেন। মিস্টার দত্ত কহিলেন, তাকে দেখবার ভার আমার। চলো বাইরে, লোকজন অপেক্ষা করছে। মিস্টার দত্ত সভাস্থলে আসিয়া দাঁড়াইলেন। পুরো নারীরা লাজ ও পুষ্পাঞ্জলি বর্ষণ করিলেন। বন্দে মাতরম শব্দে বৃহৎ দশঘরা গ্রামখানি ধ্বনিত হইয়া উঠিল। তাহার পর সর্বসমক্ষে অমরেশকে আনিয়া দাঁড় করাইয়া স্বহস্তে পুষ্পমাল্যে ভূষিত করিয়া মিস্টার দত্ত তাহাকে স্থানীয় জনমণ্ডলীর নেতৃত্ব পদে অভিষিক্ত করিলেন। জনতা জয়ধ্বনি দিল। এমএ পরীক্ষার বইগুলি বাক্সে বন্ধ করিয়া ও ডেপুটিগিরির নমিনেশনের চিঠিখানি ছিঁড়িয়া ফেলিয়া অমরেশ সন্ধ্যায়
স্বগ্রামে আসিয়া উপস্থিত হইল। মাতা পূর্বেই সংবাদ শুনিয়াছিলেন। অমরেশকে দেখিয়া কহিলেন, তুই চাকরি ছেড়ে এলি অমর? সব ভেবেচিন্তে দেখেছিস তো? বাপের কিছু দেনাপত্তর আছে তো জানিস? অমরেশ কহিল, ভেব না মা, দেশমাতার আশীর্বাদে সমস্ত মঙ্গল হবে। যে বিরাট ত্যাগের আদর্শ আজ দেখে এলাম, তা দেখে কি আর নিজের ক্ষুদ্র চিন্তা নিয়ে থাকা সম্ভব? তুমি আশীর্বাদ করো। অমরেশ মাতার পদধূলি মাথায় লইল। ইহার পর একদিন মাত্র আমি অমরেশকে দেখিয়াছি। গ্রীষ্মের ছুটিতে বাড়ি আসিয়াছিলাম। সন্ধ্যা হইতে কালবৈশাখী ঝড় শুরু হইয়াছিল। রাত্রি দ্বীপ্রহর, তখনও ঝড় থামে নাই। বাহিরের ঘরে বিছানায় শুইয়া শেক্সপিয়ার পড়িতেছিলাম। সহসা ডাক শুনিলাম, সতু বাড়িতে আছো? কে? আমি অমরেশ। অমরেশ এই দুর্যোগে? দরজা খুলিলাম। ভিতরে আসিয়া যে মনুষ্যমূর্তি দাঁড়াইল, অতি পরিচিত ব্যক্তিও প্রথম দৃষ্টিতে তাহাকে অমরেশ বলিয়া চিনিতে পারিত না। তাহার চমৎকার বর্ণ তামাটে হইয়া গিয়াছে। মাথায় একঝাড় চুল, তাহা বাহিয়া তখনও জল পড়িতেছিল। গায়ে একটি ছিন্ন মলিন পিরান। তাহার হাতায় এক টুকরো হলুদ রঙের কাপড়ে লেখা বন্দে মাতারম। পরনের কাপড়খানার নিম্নার্ধ জল এবং কাদায় মাখা। হাতে একগাছা লাঠি। তাহার এই অবস্থা দেখিয়া আমার চোখে জল আসিতেছিল। অমরেশ আমার মুখের দিকে চাহিয়া কহিল, দুঃখ করো না সতু, এই বিধাতার বিধান। কঠোর তপস্যা ছাড়া দেশের মুক্তির পথ নেই। এই বলিয়া অমরেশ মাটিতে বসিয়া পড়িল। আমি কহিলাম, সব শুনছি, কাপড় ছাড়ো আগে। হুম, কাপড় ছাড়বার সময় নেই, দুটো খেতে দিতে পারো কিনা দেখো। বৌদিদিকে ডাকিয়া তুলিয়া রান্নাঘরে যাহা অবশিষ্ট ছিল আনিয়া দিলাম। অমরেশ খাইতে বসিয়া বলিতে লাগিল, আজ 4 দিন খাইনি সতু। 17 তারিখে হোসেনগঞ্জের মিটিং করে কামারদয় আসি, সেখান থেকে নৌখালি, তারপর আজ প্রাতে রওনা হয়ে এই তোমার এখানে। সর্বনাশ! নৌখালি থেকে বরাবর এখানে? 40 মাইল পথ? কত মাইল তা তো গুনিনি ভাই। মায়ের নামে চলে এসেছি, আবার ভোরেই রূপকাঠি পৌঁছুতে হবে। কথা কহিতে পারিলাম না। আমাদের গ্রাম হইতে রূপকাঠি অন্তত 20 মাইল। এই 20 মাইল পথ এই দুর্যোগ মাথায় করিয়া যে স্বচ্ছন্দে যাইতে সাহস করে, তাহাকে সাধারণ মানুষ কখনো বলা যাইতে পারে না। বাধা দিলে সে মানিবে না জানিতাম, তথাপি কহিলাম, রূপকাঠি কি কাল সকালে গেলে চলবে না? অমরেশ লাঠিগাছটা তুলিয়া লইয়া কহিল, তা হয় না সতু। কাল সকালে মিস্টার দত্তের বোট রূপকাঠির ঘাটে পৌঁছবে, তার আগে আমায় গিয়ে পৌঁছুতে হবে। অভ্যর্থনা, সভা, তাহার আহার বিশ্রাম সব আয়োজনই আমাকে করতে হবে। 1 ঘণ্টা জিরিয়ে যাও, বৃষ্টি ধরুক। আমি কহিলাম। অমরেশ উঠিয়া দাঁড়াইয়া আমার হাত ধরিয়া কহিল, মনে কিছু করো না সতু, তোমার কথা রাখতে পারলাম না। ঝড় বৃষ্টি মানলে চলবে না। ক্লাইভরা যে সোনার বাংলা জয় করেছিল, তারা মেঘ বৃষ্টির দিকে চায়নি, চেয়েছিল সম্মুখে। আজ যদি তাদের হাত থেকে দেশকে ফিরিয়ে নিতে হয়, তবে আমাদেরও সামনে চাইতে হবে। ওপরে কিংবা পেছনে চাইলে চলবে না। সামনের পথই সোজা পথ। এই বলিয়াই অমরেশ বাহির হইয়া নিদাগ নিশীথের অন্ধকারে মিশিয়া গেল। বৈশাখী মেঘের গর্জনের সাথে একটি অতি তীব্র স্বর দূর হইতে শুনিতে পাইলাম, মায়ের নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে। ইহার পর আর আমার অমরেশের সঙ্গে দেখা হয় নাই, কিন্তু তাহার সম্বন্ধে সকল সংবাদ আমি শুনিয়াছি।
গ্রাম হইতে গ্রামান্তরে অমরেশ দেশসেবা ব্রতের পুণ্য কথা কীর্তন করিয়া ফিরিতে লাগিল। তাহার নিষ্ঠা, বিশ্বাস ও চরিত্র মহিমায় আকৃষ্ট হইয়া দলে দলে লোক যখন উপদেশ লইতে আসিত, তখন সে মৃদু হাসিয়া কহিত, আমি কেউ নই। সেবাব্রতের দীক্ষা নিতে চাও? তবে আদর্শ পুরুষের শরণ লও। এইরূপে ক্ষেত্র প্রস্তুত করিয়া বীজ বপনের জন্য সে মিস্টার দত্তকে শহর হইতে আহ্বান করিয়া আনিত। এইরূপে বৎসরের মধ্যে অমরেশ মিস্টার দত্তকে লক্ষ লক্ষ লোকের রাষ্ট্রীয় গুরুপদে প্রতিষ্ঠিত করিয়া দিল। সহসা একদিন পুলিশ আসিয়া বক্তৃতা মঞ্চ হইতে অমরেশকে অপসারিত করিয়া লইয়া গেল। অমরেশ সমবেত বিক্ষুব্ধ জনমণ্ডলীকে সম্বোধন করিয়া কহিল, ভাই সব, আমি চলিলাম। তোমরা যে ব্রত নিয়েছ তা জীবন দিয়ে সফল করো। অভাব, অভিযোগ, প্রয়োজন সব মিস্টার দত্তকে জানাবে। তার উপদেশ ও নির্দেশে চলবে, সিদ্ধি নিশ্চয়ই হবে। রাজদ্রোহের অপরাধে অমরেশের ৩ বৎসর জেল হইল। অমরেশ মৃদু হাসিয়া কহিল, বন্দে মাতরম। জেলে যাইবার পূর্বে একখানি কাগজের টুকরায় মিস্টার দত্তের উদ্দেশ্যে লিখিল, মাকে দেখবেন। তাহার পর অমরেশ জেলের গাড়িতে উঠিল। স্বেচ্ছাসেবকেরা জয়ধ্বনি করিয়া ফিরিয়া গেল। দীর্ঘ ৩ বৎসর, ইহার মধ্যে কত পরিবর্তন হইয়া গিয়াছে। দেশ সেবার ধারা, দেশপ্রেমের সংজ্ঞা সমস্ত বদলাইয়া গিয়াছে। নতুন নতুন দল গড়িয়া উঠিয়াছে। তাহাদের কার্য অভিনব, কার্যধারা নতুন। নতুন ভাবের আবেষ্টনের মধ্যে একদিন বর্ষার প্রভাতে ক্ষয় কাশির আক্রমণে জীর্ণ দেহ লইয়া অমরেশ জেল হইতে বাহির হইয়া আসিল। বাহিরে পরিচিত কাহাকেও দেখিল না। শহরের এক হোটেলে বিশ্রাম করিয়া সন্ধ্যার গাড়িতে সে বাড়ি ফিরিল। ভোরে বাড়ির দরজায় ঘা দিয়া সে ডাকিল, মা! সাড়া আসিল না। কিছুক্ষণ পরে হুকা হাতে নবীন পোদ্দার বাহির হইয়া আসিলেন। অমরেশ আশ্চর্য হইয়া কহিল, আপনি? পোদ্দার হুকা নামাইয়া রাখিয়া করজোরে নমস্কার করিয়া কহিল, এগে কি আর করি, বামুনের ভিটে, তাই ২২৮ টাকাতেই নিলাম। তা বড় লাভ হয়নি। দেখুন না, দক্ষিণ পোতার ঘরে একরকম তো কিছুই ছিলই না। পুকুরের ঘাটে। অমরেশ বাধা দিয়া কহিল, মা! বৃদ্ধ একটু বিব্রত হইল। তারপর মাথা চুলকাইতে চুলকাইতে কহিল, এগে তিনি তো ভট্টাচার্য বাড়িতে। অমরেশ কথা না বলিয়া ভট্টাচার্য বাড়ির পথ ধরিল। পোদ্দারের প্রথম কথাতেই বুঝিয়াছিল যে পিতার ঋণের দায়ে বাস্তুভিটা বিক্রয় হইয়া গিয়াছে। ভট্টাচার্য গৃহিণী আঙিনায় ঝাড় দিতেছিলেন। অমরেশকে দেখিয়া ম্লান মুখে কহিলেন, এসো বাবা, কবে এলে? অমরেশ প্রণাম করিয়াই কহিল, আজই। মা কোথায়? ভট্টাচার্য গৃহিণী কহিলেন, হাত মুখ ধোও, বিশ্রাম করো। অমরেশের মনে শঙ্কা ঘনাইয়া আসিল। সে প্রশ্ন করিল, মা কোথায়? ভট্টাচার্য গৃহিণী উচ্চস্বরে কাঁদিয়া উঠিয়া অমরেশের প্রশ্নের জবাব দিলেন। অমরেশ করতলে মুখ ঢাকিয়া আচ্ছন্নের মতো বসিয়া রহিল। দ্বিপ্রহরে মায়ের মৃত্যুর কাহিনী অমরেশ সমস্তই শুনিল। পুত্রের কারাদণ্ডের সংবাদ পাইয়া বিধবার মূর্ছারোগের সূত্রপাত হইতে আরম্ভ করিয়া পাওনাদারের তাগিদ, অবশেষে বাস্তুভিটা বিক্রয়, শেষে উন্মাদ প্রায় জননীর অন্নজল ত্যাগ এবং মৃত্যু, সমস্ত কথাই ভট্টাচার্য গৃহিণী সবিস্তারে কহিয়া গেলেন। অমরেশ নীরবে শুনিয়া গেল মাত্র। অমরেশ কলিকাতায় আসিয়া দেখিল যে সেদিনের সে কলিকাতা আর নাই। স্কুল কলেজে পূর্বের মতন ছাত্ররা যাতায়াত করিতেছে। যে বস্তুটির বিরুদ্ধে ৩-৪ বৎসর পূর্বে
নিদারুণ বিদ্রোহ বিচিত্র কণ্ঠে ধ্বনিত হইয়া উঠিয়াছিল, সেই কাউন্সিলের দিকে লক্ষ্য করিয়া দেশের রাষ্ট্রীয় আন্দোলনের স্রোত ছুটিয়া চলিয়াছে। যাহাদের ত্যাগের আদর্শ তাহাকে একদিন অনুপ্রাণিত করিয়া তুলিয়াছিল, তাহাদের মোটরগাড়ির রীতিমতো বেলা 10টায় হাইকোর্টে গিয়া 5টায় ফিরিয়া আসিতেছে। সঙ্গে সম্বল বিশেষ কিছু ছিল না। শিয়ালদা এক হোটেলে প্রত্যহ একবেলা খাইয়া সে মিস্টার দত্তের সঙ্গে দেখা করিবার চেষ্টা করিল, কিন্তু তাহার নেতৃত্ব তখন মক্কেলের নিবিড় অরণ্য অগণ্য প্রতিষ্ঠানের শীর্ষে স্থানলাভ করিয়া দুর্লভ দর্শন হইয়া গিয়াছে। সাক্ষাৎ সহসা মিলিল না, কিন্তু তাহাকে অমরেশের চাই, অর্থ সাহায্যের জন্য নহে, মায়ের মৃত্যুর জবাবদিহির জন্য। একদিন সুযোগ ঘটিল। সংবাদপত্রে বিজ্ঞাপন দেখিয়া সে এক পরামর্শ বৈঠকে গিয়া উপস্থিত হইল। আগামী নির্বাচনের জন্য সভা বসিয়াছিল। জোর বিতর্ক চলিতেছিল। সহসা অমরেশ প্রবেশ করিয়া তারস্বরে কহিল, মিস্টার দত্ত, বাইরে আসুন। মিস্টার দত্ত ভ্রু কুঞ্চিত করিলেন। একজন সদস্য উঠিয়া কহিলেন, তুমি কে হে ছোকরা? যাও, বেরিয়ে যাও। অমরেশ মিস্টার দত্তের দিকে চাহিল। তিনি কথা কহিলেন না। রুদ্ধ আক্রোশে ফুলিতে ফুলিতে অমরেশ বাহির হইয়া আসিল। হোটেলে ফিরিয়া দেখিল, পূর্বের স্কুলের চাকুরিতে পুনরায় ফিরিয়া ভর্তি হইবার জন্য তাহার দরখাস্তখানি প্রত্যাখ্যাত হইয়া ফিরিয়া আসিয়াছে। অমরেশ শূন্য দৃষ্টিতে বাহিরে চাহিয়া রহিল। বাহিরের রাস্তায় তখন অসংখ্য মোটরকারে স্বেচ্ছাসেবকের দল দেশনায়ক মিস্টার দত্তের জন্য ভোট ভিক্ষা করিয়া তারস্বরে জয়ধ্বনি করিয়া ছুটিতেছিল। পরদিন কলেজ স্কোয়ারে বিরাট নির্বাচন সভায় রক্তচক্ষু জীর্ণ বেশ উপবাসী অমরেশ যখন আসিয়া দাঁড়াইল, তখন মিস্টার দত্ত কেবলমাত্র বক্তৃতা মঞ্চে উঠিয়া দাঁড়াইয়াছেন। বক্তৃতা আরম্ভ হইতেই তীরবেগে ছুটিয়া গিয়া অমরেশ তাহার সম্মুখে দাঁড়াইয়া উন্মাদের মতো চিৎকার করিয়া উঠিল, ভণ্ড, প্রতারক, পশু! অধীর জনতা রুখিয়া উঠিল, দেশদ্রোহী গুপ্তচর! মুহূর্তের মধ্যে অমরেশের দুর্বল দেহ আঘাতে রক্তাপ্লুত হইয়া ভূমিতে লুটাইয়া পড়িল। পরদিন সবিস্তারে স্বদেশদ্রোহী অমরেশ কর্তৃক দেশনায়কের বধচেষ্টার কাহিনী সমস্ত সংবাদপত্রের তীব্র ভাষায় প্রচারিত হইয়া গেল। দেশদ্রোহী অমরেশ মধ্যরাত্রে জীবন দিয়া তাহার দেশদ্রোহের প্রায়শ্চিত্ত শেষ করিয়াছিল। কাজে এ কথার প্রতিবাদ করিবার আর কেহ ছিল না।